প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। প্রাচীন ইতিহাস, উঁচু পাহাড় আর আকাশ ছোঁয়া নীলিমায় মোড়ানো এক অঞ্চল সিচাং। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বত প্রাচীন ইতিহাস, সংস্কৃতি আর পরিবেশ উন্নয়নের এক অপূর্ব উদাহরণ। সৌন্দর্যে মোড়ানো সিচাং ঘুরে আমার করা রিপোর্ট থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নাজমুল হক রাইয়ান। পৃথিবীর ছাদে অবস্থিত ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক বিস্তীর্ণ ভূখণ্ড সিচাং। চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক অপার সৌন্দর্যের নাম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, যা বিশ্বের কাছে বেশি পরিচিত তিব্বত নামে। সিচাংয়ের রাজধানী লাসা। এই শহর শুধু প্রশাসনিক নয়, সাংস্কৃতিকভাবেও তিব্বতের হৃৎপিণ্ড। আমরা আছি সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায়। তুষারে মোড়া পাহাড়, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য আর সীমাহীন আকাশ। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল যেন সৃষ্টিকর্তার আঁকা বিশেষ এক শিল্পকর্ম। ইতিহাস আর আধ্যাত্মিকতায় ভরা এই অঞ্চল বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। পোতালা প্রাসাদ, ঐতিহাসিক বৌদ্ধ মন্দির আর শহরের প্রতিটি কোণ যেন অতীত ইতিহাসের সাক্ষী। সিচাংয়ের মানুষের জীবনধারা ঘনিষ্ঠভাবে জড়িত বৌদ্ধ দর্শনের সঙ্গে। ধর্মীয় উৎসব, ঐতিহ্যবাহী পোশাক আর স্থানীয় খাবারগুলো এই সংস্কৃতিকে আরও জীবন্ত করে তোলে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সিচাং এক অন্য জগৎ। হ্রদ, উপত্যকা আর খোলা আকাশ যেন দিনের পর দিন মুগ্ধ করে রাখে পর্যটকদের। সিচাং শুধু পর্যটনের জায়গা নয়, ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক আশ্চর্য মেলবন্ধন এই অঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্য ও উচ্চ পরিবেশগত গুরুত্বের কারণে ছিংহাই তিব্বত মালভূমি অঞ্চলটি বরাবরই পরিবেশ সংরক্ষণে অগ্রণী। মানব সভ্যতা ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রেখে আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে অঞ্চলটি। গ্রিন ডেভেলপমেন্ট, পরিবেশগত সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেয় চীন সরকার। 2023 সালের 26 এপ্রিল চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির গৃহীত একটি বিশেষ আইন ছিল ছিংহাই তিব্বত মালভূমিতে পরিবেশগত সংরক্ষণ আইন। পরিবেশ সংরক্ষণ আইন, গ্লেশিয়ার সুরক্ষা বিধিমালা, জাতীয় ইকো সিভিলাইজেশন মডেল গঠনের নির্দেশনা, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গাইডলাইন। এইসব আইন ও নীতিমালা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, এগুলো বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে প্রতিটি জাতিগোষ্ঠীর পরিবেশগত অধিকার। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় 4000 মিটার বা 13,000 ফুট, যা বিশ্বের অন্যতম উচ্চ মালভূমি। বিশুদ্ধ বাতাস, নীল আকাশ আর নির্মল প্রকৃতির জন্য সিচাংয়ের রাজধানী লাসা পরিচিত চীনের সবচেয়ে কম দূষিত শহর হিসেবে। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, সিচাং, চীন। কাপড়ের উপর ছবি, বুনন বা টেক্সটাইল আর্ট হলো এক ধরনের চিত্রশিল্প, যেখানে কাপড় বা টেক্সটাইলকে ক্যানভাসের মতো ব্যবহার করে নকশা ফুটিয়ে তোলা হয়। নানা কৌশল আর উপকরণে রং তুলির সাথে যোগ হয় পার্থিব জীবনের মায়া, আর এভাবেই চিত্রিত হয় জীবনের বাস্তবতা, অভিজ্ঞতার গল্প। তেমন গল্পগুলোই আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে ঐতিহ্যবাহী কাপড়ের চিত্রকর্মের পুনর্কল্পনা করেছেন তিব্বতী এক শিল্পী। ছবি আঁকার তুলিটি উজ্জ্বল রঙে ডুবিয়ে সমসাময়িক শিল্পকলার সাথে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছেন শিল্পী সোনম পেমা। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের বিশাল মালভূমিতে তার বসবাস।
কাপড়ের উপর তৈরি তার ভারী রঙের চিত্রকর্ম, সমৃদ্ধ টেক্সচার সমন্বিত তিব্বতী শিল্পরূপগুলো সাংস্কৃতিক গল্প বলার জন্য শক্তিশালী এক মাধ্যম হয়ে উঠেছে। তার সহযোদ্ধারা বেশিরভাগই মালভূমির নারী। তুষারাবৃত মালভূমির গালসাং ফুলের মতো তিব্বতী নারীরা দৃঢ় প্রাণশক্তির অধিকারী এবং দয়ালু হৃদয়ের অধিকারী। আমার শিল্পকর্মের মাধ্যমে আমি জীবনের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে এবং আরও বেশি লোককে মালভূমির নারীদের বোঝাতে চেষ্টা করি। শিল্পী সোনমের জীবনে শিল্পের অনুপ্রেরণা তার চারপাশের জীবন। তিনি গ্রামীণ নানা জনপদ আর সম্প্রদায় ভ্রমণ করেছেন, স্থানীয় মহিলাদের সাথে তাদের দৈনন্দিন জীবন বোঝার চেষ্টা করেছেন। যখন আমি অনুপ্রেরণার জন্য গ্রামাঞ্চলে যাই, তখন আমি তাদের পছন্দ, অভ্যাস এবং জীবনের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করি। আমি তাদের অভিজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতি তাদের মনোভাব দেখতে পাই। আমি মনে করি অন্যের জীবন স্পর্শ করার আগে আমার কাজগুলো প্রথমে আমাকে স্পর্শ করতে হবে। তার শৈল্পিক যাত্রা শুরু হয় তিব্বতে প্রথম প্রজন্মের তৈল চিত্রশিল্পী এবং জাতীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী সেরিং দোরজের নির্দেশনায়। তিনিও ঠিক একইভাবে নিখুঁত আধুনিক এবং ঐতিহ্যবাহী চিত্রকলা আবিষ্কার করার জন্য বিভিন্ন শৈলী এবং কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রযুক্তিগত দক্ষতার চেয়ে এই শিল্পকলার শক্তি কোনো অংশে কম নয়, বরং বেশি বলে মনে করেন তিনি। এটি তার কাজের আবেগীয় এক অনুপ্রেরণা। রঙে, তুড়িতে তিব্বতী নারীদের নৃত্য চিত্রিত করার সময় সোনম পেমা কেবল তাদের ভঙ্গি নয়, বরং তাদের অভিব্যক্তিগুলো চমৎকারভাবে তুলে ধরেন। সোনম এখনই শৈল্পিক ঐতিহ্যে উদ্বুদ্ধ করতে চান তার ছেলেকেও। তাকে পরামর্শদানের মাধ্যমে সোনম পেমা পরবর্তী প্রজন্মকে তার ঐতিহ্যের পুনর্ব্যাখ্যা করতে চান। তার অনুপ্রেরণায় তিব্বতীয় প্রাচীন এই শিল্পটি বিকশিত হবে এবং এর প্রাণবন্ত রঙগুলো সময় আর স্থান জুড়ে নতুন দর্শকদের কাছে নতুনভাবে পৌঁছে দেবে বলেই আশা করেন তিনি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের নতুন চলচ্চিত্র ডেড টু রাইটস 1937 সালের নানচিং গণহত্যার বাস্তব ইতিহাস তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সিনেমার নির্মাতারা ইতিহাসের সত্যতা ও আবেগ ধরে রাখতে নির্মাণ করেন বিশাল সেট এবং বাস্তব লোকেশনে ব্যবহার করেন ভিজুয়াল ইফেক্ট। আর্ট ডিরেক্টর লি আনরেন বলেন, এই সিনেমা শুধু ইতিহাসের কথাই জানান দেয় না, বরং দর্শকের ভেতর থেকে নতুন অনুপ্রেরণার শক্তি খুঁজে পেতে সাহায্য করে। 1937 সালের ডিসেম্বর মাস জাপানি বাহিনী দখল করে নেয় তৎকালীন চীনের রাজধানী নানচিং। চীনা জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের এই সময়টিতে ঘটে যায় মানব সভ্যতার এক ভয়ঙ্করতম গণহত্যা। কয়েক সপ্তাহের মধ্যেই হাজার হাজার বেসামরিক মানুষ এবং আত্মসমর্পণ করা চীনা সৈন্যকে নির্বিচারে হত্যা করে দখলদার বাহিনী। নতুন প্রজন্মের মাঝে এই ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে চীনে নির্মিত হয়েছে ডেড টু রাইটস সিনেমা। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমার আর্ট ডিরেক্টর লি আনরেন বলেন, ছবিটি তৈরিতে তারা গুরুত্ব দিয়েছেন ঐতিহাসিক তথ্য, মানবিক অনুভূতি এবং জাতির প্রতিরোধ সক্ষমতাকে। শুরু থেকেই ছবির নির্মাতারা 1937 সালের শীতকালে নানচিং শহরের সেই ভয়াবহ চিত্রটি পুনরায় তুলে ধরতে চেয়েছিলেন, যখন জাপানি সৈন্যদের বর্বরতার কারণে আক্রমণে শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লি বলেন, ছবির ভিজুয়াল টোন এমনভাবে সাজানো হয়েছে যাতে নানচিংয়ের মানুষের সেই সময়ের যন্ত্রণা এবং ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে ফুটে ওঠে। চলচ্চিত্রের বিশাল সেট তৈরিতে নির্মাণ দল খেয়াল রেখেছেন শহরের আসল বৈশিষ্ট্যগুলোর প্রতি। প্রায় 30,000 বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা হয় পুরনো নানচিংকে। এই রাস্তাগুলো শুধু ধ্বংসের প্রতীক নয়, এখানে একসময় মানুষের জীবন ছিল। আমরা সেটে জুতার দোকান, চায়ের দোকান, রেস্তোরাঁ, এমনকি ঐতিহাসিকভাবে পরিচিত উহে সৎসপও পুনর্নির্মাণ করেছি। এই খুঁটিনাটি বিষয়গুলো দর্শককে ইতিহাসের ভেতরে নিয়ে যাবে। চলচ্চিত্রের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাস্তব লোকেশনে ধারণ করা হয়েছে, আর কিছু স্থানে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রং এবং
ভিজুয়াল ইফেক্ট। চলচ্চিত্রে একটি নদীকে রক্তে লাল দেখানো হয়েছে, সেটাতে আমরা প্রাকৃতিক রং ব্যবহার করেছি। আমরা স্টুডিওতে সেট বসিয়ে এর শুটিং করেছি, ফলে আমরা সেটিকে আমাদের মতো করে ডিজাইন করতে পেরেছি। কিন্তু যখন গল্পের প্রয়োজনে আমাদের বাইরে একটি নদী ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন আমরা পরিবেশের কথা মাথায় রেখে সেই দৃশ্যগুলোতে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করেছি। নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে বলতে গিয়ে লি বলেন, গণহত্যার আসল ঐতিহাসিক ছবিগুলো দেখে তিনি এবং তাদের দলের প্রতিটি সদস্যের মনে গভীর দাগ কাটে। এই ছবিগুলো তাদেরকে তাদের কাজের গুরুত্ব সম্পর্কে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। ওই ভয়াবহ ঐতিহাসিক ছবিগুলো দেখা আমার জন্য কষ্টকর ছিল, তবে আমি মনে করি এখানেই এই সিনেমার সার্থকতা। এটি দর্শককে 1937 সালের বেসামরিক মানুষের যন্ত্রণার সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে। আমি মনে করি এটি মানুষকে নিজের ভেতর শক্তি খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দিতে পারে। এদিকে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে নির্মিত ডেড টু রাইটস মুক্তি পায় গেল 25শে জুলাই। অনলাইন টিকিট প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী মুক্তির মাত্র ১৩ দিনের মধ্যেই ছবিটি আয় করে ১.৭ বিলিয়ন ইউয়ান, যা চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করছে। ডেড টু রাইটস কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি স্মৃতিচিহ্ন যা চীনের রক্তাক্ত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতিনিয়ত নতুন নতুন চমক উপহার দেয় প্রকৃতি প্রেমী ও পর্যটকদের। দেশটির পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো সম্প্রতি রূপ নিয়েছে এক স্বপ্নিল প্রেক্ষাপট, যেখানে মেঘ, কুয়াশা, জলপ্রপাত আর সবুজ প্রকৃতি দৃশ্যপট মিলে তৈরি করেছে এক অপার্থিব পরিবেশ। চীনের পূর্বাঞ্চলের শান্তং ও উত্তরাঞ্চলের শানসি প্রদেশের মেঘাচ্ছন্ন পাহাড়ি দৃশ্য পর্যটকদের বিমোহিত করেছে। এখানকার পাহাড়ি এলাকায় সম্প্রতি দেখা মিলেছে মনোমুগ্ধকর মেঘের সাগর ও প্রাকৃতিক দৃশ্যপটের। শান্তং প্রদেশের থাই আন শহরে অবস্থিত মাউন্ট থাই, যা চীনের 5টি পবিত্র পাহাড়ের একটি। সাম্প্রতিক দিনগুলোতে টানা সূর্যোদয় এবং মেঘের সাগরের অসাধারণ দৃশ্য উপহার দিয়েছে দর্শনার্থীদের। সূর্য যখন ধীরে ধীরে মেঘের স্তর ভেদ করে আকাশকে লালাভ আভায় রাঙিয়ে তোলে, তখন পাহাড়গুলো কুয়াশার মধ্যে ক্ষণে ক্ষণে দৃশ্যমান হয়ে এক স্বপ্নিল পরিবেশ তৈরি করে, যেন এক প্রকৃতির রূপকথার রাজ্য। প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে 1987 সালে ইউনেস্কো মাউন্ট থাইকে চীনের প্রথম বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে শানসি প্রদেশের চোংয়াং কাউন্টিতে অবস্থিত মাউন্ট শাংতিংয়ে বর্ষার পর গাঢ় নীল পাহাড়ের গায়ে ধীরে ধীরে গড়িয়ে আসা তুলার মতো সাদা মেঘ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা ঘন সবুজের মাঝে দলবদ্ধভাবে ঘাস খাওয়া গরুগুলোর উপস্থিতি সেই দৃশ্যকে আরও রূপকথার মতো করে তোলে, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক নিখুঁত চিত্রকর্ম। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউন্নান প্রদেশের লুপিং কাউন্টিতে অবস্থিত চিওলং জলপ্রপাত বর্তমানে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বর্ষার পর কুয়াশা আর পাহাড়ি সৌন্দর্যের মিশেলে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ। এই সময়টিকেই বছরের সেরা দর্শনকাল হিসেবে ধরা হয়, আর তাই দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে। চিওলং জলপ্রপাতের বিশেষত্ব এর ভূতাত্ত্বিক গঠন ও হাজার বছরের
ক্ষয় প্রক্রিয়ার ফলে গঠিত 10টি ভিন্ন প্রকৃতি ও উচ্চতার জলপ্রপাত। বর্ষার বৃষ্টির পরে পাহাড়ের কোলে যখন কুয়াশা জমে তখন জলপ্রপাতগুলোকে মনে হয় যেন আকাশ থেকে উল্টোভাবে ঝুলে থাকা কোনো নদী। গর্জে পড়া জলধারার শব্দ যেন প্রকৃতির সুরে এক নতুন জীবন এনে দেয়। আমি মনে করি এখানে আসার অভিজ্ঞতাটা একেবারে অসাধারণ। এখানকার তাপমাত্রা, আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ সবকিছুই দারুণ উপভোগ্য। চলতি বছরেই 3.75 মিলিয়ন দর্শনার্থী এসেছে এই এলাকায়, যা গত বছরের তুলনায় 6% বেশি। ইউন্নানের এই প্রাকৃতিক রত্ন কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও এক বড় আকর্ষণ হয়ে উঠেছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব স্প্রিং ফেস্টিভ্যাল, আর এই উৎসব ঘিরে প্রতি বছরেই ঘটা করে গালা অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এই অনুষ্ঠানে দেশ বিদেশের বিখ্যাত শিল্পীদের পরিবেশনা থাকে। এই বছরের আয়োজনে 7 বছর পর সঙ্গীত পরিবেশন করেন চীনের কিংবদন্তি গায়িকা ওয়াং ফেই। তিনি মঞ্চে উপস্থাপন করেন পৃথিবী যা আমাকে উপহার দিয়েছে শিরোনামের একটি আবেগঘন গান, যেখানে কৃতজ্ঞতা, আত্মোপলব্ধি ও জীবনের সৌন্দর্য গভীরভাবে তুলে ধরা হয়েছে। দর্শক, চলুন আমরা গানটি উপভোগ করি।借一朵白玉，拍一张合影。
问自己梦打听，远去者去了远方，愿他都安心。দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।